দুপুর সাথী সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। মহিলা মহলে আজ ডাক্তারি পরামর্শ। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন যে স্টুডিওতে কোন ডাক্তারবাবু আসবেন আর কি বিষয়ে পরামর্শ দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আর আজকে এই ডাক্তারি পরামর্শ অনুষ্ঠানে যিনি অতিথি তিনি হলেন অধ্যাপক চিকিৎসক ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, অডিওলজি এবং স্পিচ থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান, আলিয়া ফর জং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসএবিলিটি রিজিওনাল সেন্টার, বনহুগলি, কলকাতা। ডাক্তারবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। একে তো গলা এবং নাক, কান এই জাতীয় বিষয় আমাদের প্রভূত সমস্যা। যদি আজকে একটু জানতে চাই, মূলত যারা গলা নিয়ে কাজ করেন, শিল্পী মানুষ, তাদের কথা, এবং সেই সঙ্গে সেই যে সমস্যাগুলো আছে তা থেকে নিশ্চয়ই সাধারণ মানুষও উপকৃত হবেন। প্রথমেই যেটা জানতে চাইব সেটা হলো, এই যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, একটা ঋতু পরিবর্তনের সময়, এই সময় গলার একটা মূল বা সাধারণ সমস্যা হলো গলাটা ধরে ধরে যাচ্ছে, খুসখুসে একটা কাশি আসছে, কখনো মনে হচ্ছে গলায় একটা কিছু জড়াচ্ছে, এরকম হাজারো সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা থেকে মুক্তির উপায় কি এবং কেন হচ্ছে? প্রথমেই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের জন্য। এখন এটা আমরা প্রতিটা এরকম সিজন চেঞ্জে আমরা দেখতে পাই যে প্রতিটা এরকম মানুষেরই প্রায় এরকম হাঁচি, কাশি, গলাটা বসে যাচ্ছে বা এই জাতীয় সমস্যাগুলো হচ্ছে। অনেকে নাক টানছে। হ্যাঁ, মেজর যে জায়গাগুলো সেগুলো হচ্ছে, এগুলো বেসিক্যালি ইনফেক্টিভ কোনো অংশ, মানে আইদার ভাইরাল ইনফেকশন বা কোনো ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়, বা কোনো ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হয়, কোনো ক্ষেত্রে পলিউশন বা যে এত বেশি সেগুলো ইরিটেন্ট হিসেবে কাজ করে, মানে সেগুলো একটা অ্যালার্জিক চেঞ্জেস হিসেবে কাজ করে আমাদের মিউকোজাতে। যেমন নাকের মধ্যে অনেক মিউকোজা আছে, মিউকোজা মানে শ্লেষ্মার ঝিল্লি আছে, মুখের মধ্যেও আছে, গলাতেও আছে। এই শ্লেষ্মার ঝিল্লিগুলোর মধ্যে আইদার পলিউটেন্টস যাচ্ছে অথবা ভাইরাল ইনফেকশন, মানে কোনো কিছু একটা ফরেন একটা এজেন্ট, এলিমেন্ট, সেটা গিয়ে ডিস্টার্ব করছে, যার ফলে এই জিনিসটা হচ্ছে। এখন যেটা কমন সেটা হচ্ছে কিছু ভাইরাল বা ফ্লু যেগুলোকে বলে, এই ধরনের ফ্লুগুলো এই সময়তে খুব বেড়ে যায়, তাদের ইনসিডেন্স প্রিভিলেন্সগুলো বেড়ে যায়। এবং এই ফ্লুগুলো থাকার জন্য কী হয়, হাঁচি কাশি হয়, নাক থেকে সর্দি, আমরা করে সর্দিটা টানছি, তখন এই সর্দিটা গলার মধ্যে যাচ্ছে, গলার মধ্যে গিয়ে মিউকোজাল ইনফেকশন হচ্ছে এবং সেই ইনফেকশনসটা ভোকাল কর্ডের মধ্যে ছড়াচ্ছে, গলাটা বসছে। আমরা অনেক সময় প্রিকশনস নিই না, আমরা নাক টেনে যাচ্ছি, কেসে যাচ্ছি, সেই নিয়ে চিৎকার করছি, গান করছি, বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, বা যারা বাচিক শিল্পী তারা কণ্ঠস্বরের বিভিন্ন ধরনের মডুলেশন পরিবর্তন করছে, তার ফলে কিছু ভোকাল কর্ডে একটা প্রেশার থাকছে, ভোকাল কর্ডের উপর একটা চাপ পড়ছে, বিকজ তাদের একটা ফ্রিকশনজনিত বাধাবল ভোকাল কর্ডের মধ্যে হচ্ছে। তার সঙ্গে যেটা হচ্ছে, ইনফেক্টিভ প্যাথোলজিটা রয়ে যাচ্ছে, তার সাথে লাইফস্টাইলের কিছু কিছু অংশ যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো ধরুন অ্যাসিডিটি বা এই সমস্তগুলো, এইগুলো হচ্ছে। তার ফলে এটা মিশে গিয়ে ভোকাল কর্ডে একটা পার্মানেন্ট সমস্যা হচ্ছে, যে কর্ডে মানুষ দেখবেন ঢোক গিলছে, এরকম করে করে গলা ঝাড়ছে, গলা ঝাড়ার ফলে আরও বেশি সেটা ভোকাল কর্ডের মাসেলসগুলোকে টেনশন করছে, এটাকে বলা হয় মাসেল টেনশন। এই মাসেল টেনশন যদি একটা লেভেল পর্যন্ত ভোকাল কর্ড নিজে নিজে অ্যাকসেপ্ট করে, কিন্তু একটা সময়ের পরে যখন এটা ডিসফোনিক একটা প্যাটার্নে চলে যায়, অনেক ধরনের ডিসফোনিক প্যাটার্ন আছে, এটাকে বলা হয় মাসেল টেনশন ডিসফোনিয়া। এই মাসেল টেনশন ডিসফোনিয়াটা মানে হচ্ছে আমার অ্যাক্টিভ হয়তো ইনফেকশন চলে গেছে, কিন্তু ওগুলো করার ফলে মাসেলসটা পার্মানেন্টলি অনেকটা ইমপ্রুভ করছে না, মানে আর আগের অবস্থায় ফিরছে না। তখন মনে হচ্ছে যেন ভোকাল কর্ডটা একটু ডিফারেন্ট ধরনের, গানটা উপরের পর্দায় লাগছে না, একটাখানি গানের জায়গাতে যখন এসেই গেলেন এবং আপনি বললেন যে অনেক সময় হয়তো সুরটা ঠিক লাগছে না বা স্বরটা ঠিক লাগছে না, এই সমস্যাটা শিল্পীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। এই জাতীয় যে সমস্যাগুলো, এইটা কেন হয়? আচ্ছা, এখানে অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে ভোকাল কর্ডের, আমরা যখন ভোকাল কর্ডের ব্যাপারে যখন বলি, ভোকাল কর্ডটা যখন আমরা শ্বাস নিই তখন কর্ডটা খুলে যায়, যখন আমরা আওয়াজ করি তখন কর্ডটা বন্ধ হয়। এই কর্ডটা কিন্তু মিড লাইনে আসার কথা, যখন আমরা প্রপার মিড লাইনে, কোনো রকম গ্যাপ নেই, দুটো কর্ড একদম সরাসরি দুটো একদম মিড লাইনে এসে দুজনকে রাখলো এবং ক্লোজড হলো। এবার দেখা যায় যদি এই ধরনের মাসেল টেনশন হয়, তাহলে গানের সময় বা চড়াই উঠতে গেলে বা হঠাৎ করে খাদে নেমে কোনো মুরকি দিতে গেলে এই ভোকাল কর্ডের ফ্লেক্সিবিলিটির প্রয়োজন হয়, মানে কর্ডটা ইউজুয়ালি প্রপার টাইমিংয়ে বন্ধ হচ্ছে এবং প্রপার টাইমে খুলছে। এগুলোকে আমরা ফেজ বলি। একটা হচ্ছে ওপেনিং ফেজ, যখন কর্ডটা ওপেন হচ্ছে, ওপেন ফেজ, খুলে আছে, বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে আছে, এই চারটে ফেজে ভাগ করা যায়। এখন এগুলোর প্রত্যেকটা টাইম আছে। নর্মাল মানুষের ক্ষেত্রে এই টাইমগুলো খুব ফিক্সড, মানে ডিফারেন্ট এজে, ডিফারেন্ট জেন্ডারে এইগুলো ভ্যারি করে। এবারে আমি যদি
এমনভাবে ওই অ্যাবিউজ করছি, ভোকাল কর্ডে গান করছি, তার মধ্যে আমার ওই ইনফেকশনসগুলো রয়েছে, অ্যাসিডিটিও রয়েছে, আদার্স ফ্যাক্টরসগুলো ট্রিগার করছে, লাইফস্টাইল ফ্যাক্টর, আমি গান করছি। এবার কি হচ্ছে, ওই মাসেল ওই টেনশনটা নেওয়ার জন্য উপযুক্ত হচ্ছে না, কারণ যে শ্লেষ্মা ঝিল্লিগুলো আছে ওখান থেকে ময়েসনিং এফেক্টটাও চলে গেছে, একটা রাফনেস রয়েছে, কিছু ইডিমা ফর্মেশন হয়েছে, মানে ইনফেকশনের জন্য কিছু ইডিমা ফর্মেশন হয়েছে, এবং কর্ডটা পুরোপুরি বন্ধ হচ্ছে না। তারপরে সেখান থেকে এয়ার লিকেজ হচ্ছে। এই লিকেজটাই কি করছে, এই লিকেজটা যেটা ভোকাল কর্ড থেকে হচ্ছে, এইটা আইদার আমরা নয়েজ মানে হোর্স হিসেবে আমি ফিল করছি, এটা হোর্সনেস, একটা নয়েজ বেরিয়ে আসছে, অথবা প্রপারলি কর্ডটা হয়তো লাগলোই না, ওই 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 যে পার্টিকুলার যে জোনটাতে আমি পৌঁছতেই পারলাম না, তাহলে কিলো টার্গেটটাতে লাগলোই না, তাহলে কিরম শুনতে একটা অদ্ভুত লাগলো, পরিষ্কারভাবে কথাটা এলোই না। তো সেক্ষেত্রে কি কোনো বিশেষ ব্যায়াম বা গলার বিশেষ যত্নের প্রয়োজন? হ্যাঁ, ডেফিনেটলি। প্রথম যত্নটা হচ্ছে আমাদের যে ফ্যাক্টরসগুলো, যে এটার কারণ মানে কারণ সেইগুলো থেকে আগে প্রিভেন্ট করা। তো প্রিভেনশনের কারণগুলোর মধ্যে প্রথম যে কারণগুলো হচ্ছে যে ভোকাল কর্ডকে অ্যাডিকুয়েট হাইড্রেশন প্রয়োজন। ভোকাল কর্ডে যদি আমি অনেকক্ষণ পরিমাণ জল খাই, ধরুন মিনিমাম 4 লিটার জল খাচ্ছি, এটা যখন 15-20 মিনিট বা আধ ঘন্টা অন্তর অন্তর আমরা কিছুটা কিছুটা করে খাচ্ছি, এবং সারাদিন আমি 4-4.5 লিটার জল খাচ্ছি, তাহলে কিন্তু এই যে কনজিউম অফ জলটা হচ্ছে, এটা কিন্তু ভোকাল কর্ডকে হাইড্রেট করছে। হাইড্রেশন মানে লুব্রিকেশন। তাহলে ভোকাল কর্ডটা কিন্তু ড্রাই হচ্ছে না, অতএব এই ড্রাইনেসটাকে আটকাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর। এটাকে আমরা বলি ভোকাল হাইজিন বা ভয়েস কনজারভেশন প্রোগ্রাম। এছাড়া আমরা অ্যাসিডিটির জন্য কোন রকম ট্রিগার্স, যেগুলো অ্যাসিডিটি ট্রিগার্স, সেগুলো আমরা খাচ্ছি না। তাহলে মিল্ক প্রোডাক্ট, শাক, আটা, ময়দা, এগুলো সমস্ত হচ্ছে অ্যাসিড ট্রিগার। তার ফলে এই অ্যাসিডিটিটাকে আগে আটকাতে, এবং অনেক সময় গলায় একটা আটকে আছে মনে হয়, এটাকে আমরা বলি মাছের অংশটা, এটাকে আমরা বলি গ্লোবাস সেন্সেশন। গ্লোবাস একটা সেন্সেশন হয়, এগুলো সব কিন্তু অ্যাসিডিটির লক্ষণ। তাহলে আমাদেরকে প্রথমে আগে এই জায়গা থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত পরিমাণ চিৎকার করে কথা বলা, আননেসেসারিলি চিৎকার করা, কন্টিনিউয়াসলি মোবাইল ফোনে কথা বলে যাওয়া, এগুলো একটুখানি কাট করতে হবে। ভোকাল কর্ডের যে ব্যবহারটা, আমরা ষড়যন্ত্রের ব্যবহারটাকে র্যাশনালাইজ করতে হবে। তাহলে আমাকে ওই ভোকাল কর্ডের ওপর একটা বাঁধন আনতে হবে, এটা একটা পার্ট। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের অ্যাসিডিটিটাকে, গলাটাকে মানে ট্রিগার জিনিসটাকে আটকানো, এগুলোকে না করা। এছাড়া এমন কিছু জিনিস করা উচিত না যেটা ভোকাল কর্ডের পক্ষে ডাইরেক্টলি ক্ষতিকারক, যেমন স্মোকিং বা ড্রিঙ্কিং। স্মোক, ড্রিঙ্ক, এগুলো সমস্ত কিন্তু ভোকাল কর্ডের মিউকোজার চেহারাগুলোকেই নষ্ট করে দেবে। এছাড়া কিছু অসুখ, যেমন ধরুন ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ, এইগুলো সমস্ত কিছু কিছু এন্ডোক্রিনাল ডিস্টারবেন্সেস আছে যেগুলো কিন্তু ভোকাল কর্ডের উপরে ক্ষতি করে। আর একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া যেটা অ্যাড্রেস করা প্রয়োজন, সেটা হচ্ছে মেনোপজাল ভয়েস। এইটা এই মোটামুটি ধরুন 50 to 58 এই সময়টাতে দেখা যায় একটা ভোকাল কর্ডের একটা অদ্ভুত, মানুষের মানে মহিলাদের ক্ষেত্রে একটা অদ্ভুত পরিবর্তন, এবং এই পরিবর্তনটা কিন্তু অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে না। আমরা তো এন্ডোস্কোপি করছি বা স্ট্রোবোস্কোপি করে দেখছি, ভোকাল কর্ডে কোনো রকম সমস্যা নেই, কিন্তু তার সে যখন গান করছে তখন কিন্তু সেই চড়ায় লাগছে না, সেই একটা এসেন্স, সেই গানের যে সেই জায়গাটা, বা একজন বাচিক শিল্পীর কথা বলার সেই জায়গাটা আসছে না। মেবি এটা ডিউ টু ইস্ট্রোজেনের একটা কম সিক্রেশন। তো সেক্ষেত্রে একটু গাইনোকোলজির পরামর্শ নেওয়া, যদি কোনো ইস্ট্রোজেন থেরাপি সে সময় করতে হয় বা কিছু। আর এছাড়া আরও অনেক ধরনের ভোকাল কর্ডের চিকিৎসা আছে, যেগুলোকে বলা মানে মাসেল স্টিমুলেশনস বা ল্যারিঞ্জাল মাসাজ, বা ধরুন কোনো রকম রেজোনেন্ট ভয়েস থেরাপি। আমরা অনেক ধরনের রেজোনেন্স ভোকাল কর্ড থেকে ইউজ করতে পারি। তারপরে একটা খুব কমন রেজোনেন্স এক্সারসাইজ হচ্ছে ফ্লোফোনেশন, মানে একটা ওয়াটারের, একটা গ্লাসে ওয়াটার নিলাম একটা মাপ দিয়ে, একটা সিলিকা টিউব বা একটা টিউব নিয়ে আমরা সেই জলের মধ্যে দিয়ে আমরা হু করে আমরা বাবল ফর্ম করছি। এটা এক ধরনের এক্সারসাইজ। ফ্লোফোনেশন, এটা কি হয়, আমাদের ভোকাল কর্ডের যে ইনার টেন্স মানে ইন্টারনাল যে আমাদের যে ভোকাল কর্ডের যে প্রেশার, সেটাকে আমরা রিলিজ করছি। তারপরে কি হচ্ছে, ভোকাল কর্ডটা রিল্যাক্সেশন হচ্ছে। ওই যে বলেছিলাম যে টাইমিং চেঞ্জটা, বন্ধ হচ্ছে খুলছে, এই টাইমিংটাকে আমরা একটা অপটিমাইজ করছি। এটা হচ্ছে এর বেসিক র্যাশনালটা, এটা এই থেরাপিটা। যদিও যেহেতু আমরা রেডিওতে কথা বলছি, দেখানো সম্ভব নয়, তাও আপনি তো বিভিন্ন এক্সারসাইজের কথাও বললেন, এমন কোনো এক্সারসাইজ কি বলা যায় যেটা ধরুন রেডিও শ্রোতারা শুনে করতে পারেন এরকম? আমি একটা এক্সারসাইজ বলছি, সেটা হচ্ছে, এটাকে আমরা বলি হামিং, একটা এক্সারসাইজ যেটা সবার জন্য দরকার। আমরা যদি ভোকাল কর্ডটাকে যদি আমরা সুস্থ রাখতে চাই, আমরা যে এক্সারসাইজটা করতে পারি সেটা হচ্ছে সেই পুরনো যুগের সেই সাধু সন্ন্যাসীরা যে কথাগুলো বলে গেছে বা যেগুলো লিপিবদ্ধ আছে সেই পদ্ধতি, সেটাকে আমরা বলি হামিং। বা এটাকে অনেক সময় খুব গাল ভরায় বা ভাষায় বলা হয় চ্যান্টিং করা। কিন্তু সেইটাকে আমরা কিরকম ভাবে করি দেখুন, আমি হয়তো এরকম ভাবে প্রথম স্টার্ট করছি হামিং, লো পিচ হাম, আমি ফিল করছি যে আমার সমস্ত ভোকাল কর্ডটা ভাইব্রেট করছে, এটা। এরপরে আমি এই চান্টিংটাকে আস্তে আস্তে একটুখানি আমি নোটটাকে চেঞ্জ করছি। কিরকম করছি,
কে আমি গ্লাইড করছি, এটাকে বলে গ্লাইড, মানে হামটা ইউজ করছি উইথ হাই নোট, আবার ফিরে আসছি সেম নোটে। তাহলে আমার যদি মোডাল রেজিস্টার এটা হয়, মানে এখান থেকে আমি সারেগামা করছি, সারেগামা, তো এটাই আমার মোডাল রেজিস্টার। তাহলে এই মোডাল রেজিস্টারে আমি হামিংটা শুরু করছি, এই এই যদি প্র্যাকটিস করি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমি কিন্তু যদি এরম না করি, এটা যেন না করি, এটা কিন্তু ফলসেটো, এটা কিন্তু অ্যাবিউজিভ ভয়েস, এইটা কিন্তু উচিত নয় করা। ফলসেটো যদিও অর্নামেন্ট হিসেবে অনেক সময় ইউজ করা হয়, যেমন ইয়ডলিং, অনেক ধরনের এরকম ফলসেটো, কিশোর কুমার তো এইগুলোকে ইউজ করতো, কিন্তু এইটা কিন্তু আমি যদি বেশি ইউজ করি তাহলে কিন্তু এটা আবার অ্যাবিউজিভ। তার মানে অনেক ধরনের ভোকাল কর্ডের অর্নামেন্টেশন আছে যেগুলো কিন্তু বেশি ইউজ করা আবার অ্যাবিউজিভ। সেই জন্য আমার যে স্কেল, আমার যে রেজিস্টার, সেটাকে আমরা বলি, নিচের যে রেজিস্টারটাকে আমরা বলি চেস্ট রেজিস্টার, এবং উপরেরটাকে বলি লফট রেজিস্টার। আর এই নোডাল বা অপটিমাম রেজিস্টারটা হচ্ছে আমার স্কেল, যেখান থেকে আমি সারেগামা পাধানিসা করছি, আমার যেটা স্কেল, ওই স্কেল আমি যদি সিঙ্গার হই তাহলে ওই স্কেলেই আমি হাম শুরু করব, ওই হামটাকে আমি হায়ার নোটে নিয়ে যাব, কিন্তু ফলসেটোতে নয়, একদম বাইরে চলে যাব না, যতটুকু পর্যন্ত আমার ভোকাল কর্ডের স্কেলটা থাকবে সেই পর্যন্ত যাব, আবার ফিরে আসবো সেখানে করে আরেকটু নিচে নেমে যাব, চেস্ট রেজিস্টারে যাব। এইটা যদি আমি অন্ততপক্ষে 10-15 মিনিট এই ওয়ার্ম আপটা করতে পারি প্রতিদিন, যে কোনো সময় 10-15 মিনিটের ওয়ার্ম আপ সকালে, যারা সিঙ্গার তারা যেন গান শুরু করার আগে যদি 10-15 মিনিট করে, রাত্রিবেলা শুরু করার আগে 10-15 মিনিট করলো এই ওয়ার্ম আপ, ইভেন বাচিক শিল্পীরাও, তাহলে কি হচ্ছে, ভোকাল কর্ডটা আমার সবসময়তেই ওয়ার্ম আপ করে যদি আমি খেলতে নামি, ফুটবলাররা খেলতে নামছে আগে ওয়ার্ম আপ করছে, তার কারণটা কি, মাসেলসগুলোকে কন্ডিশনিং করে নিচ্ছে, নিয়ে তারা মাঠে নামছে। ঠিক সিমিলারলি যদি ভোকাল মাসেলসটাকে আমি আগে ওয়ার্ম আপ করে কন্ডিশনিং করে নিলাম, তারপর যদি আমি তাকে করতে, তাহলে ভোকাল এন্ডিওরেন্স যেটাকে আমরা বলি, বা ভোকাল স্ট্যামিনা যেটাকে আমরা বলি, এটাকে আমরা ইনস্টিগেট করতে পারবো। আর আপনি যেটা বারবার বলছিলেন, অর্থাৎ মানে গলায় চাপ পড়বে না এই পর্যন্ত আমি শর্টটাকে ব্যবহার করবো, তাই তো? যে পরিভাষাটা আপনি ব্যবহার করছিলেন সেটা খুব সহজ বাংলায় বলে, যতক্ষণ আপনার ভোকাল কর্ডে মনে হচ্ছে কষ্ট হচ্ছে কথা বলতে, এই জায়গায় আপনি নিয়ে যাবেন না, তার আগে পর্যন্ত ছেড়ে দেবেন। হ্যাঁ, আমি যদি কষ্ট করে ভোকাল কর্ডটাকে নিয়ে যাচ্ছি, মানে সেটা কিন্তু অ্যাবিউজ হচ্ছে, কারণ সেখানে মাসেল আর যেতে পারছে না। এবারে অনেক সময় কি হয়, এই কষ্টগুলোকে কসরত হিসেবে আমরা শেখাই, নানা ধরনের রেজোনেন্স থেরাপি দিই, যাতে ওই কষ্টটা করতে না, কষ্টটা লাঘব হয়ে যায়, মানে কষ্টটাতে আমি গিয়ে কষ্টটাকে লাঘব করানো যায়, এটাকে বলে ডিসেন্সিটাইজেশন করা। বিহেভিয়ারাল মডেলে এগুলো ডিসেন্সিটাইজ করানো যায়, অনেক রেজোনেন্স থেরাপি আছে যেগুলো ডিসেন্সিটাইজ করছে, কিন্তু তার মানে এই নয় আমি অ্যাবিউজ করতে থাকবো। আমি যদি কন্টিনিউয়াসলি অ্যাবিউজ করি, কোনো অর্নামেন্টেশন নেই, কিছু নেই, আমি ডিফারেন্ট লেভেলে গাইছি, অ্যাবিউজ করছি, গলা যখন বসে গেছে তখনও চিৎকার চেঁচামেচি করছি, অনেক সময় ভোকাল কর্ডে ব্লিড হচ্ছে তারপর আমি থামছি না, এরকম পেশেন্টও দেখা যায়। ভোকাল কর্ড ব্লিড হয়েছে, কিন্তু তারপরের দিন প্রোগ্রাম আছে, মানে ভোকাল কর্ড থেকে আগের দিন কথা বলতে গিয়ে রক্ত বেরিয়েছে, তারপরেও সে কথা বলছে, চিৎকার করছে, গান করছে, ওরা হাই নোটে গান করছে, এবং আলটিমেটলি কি হলো, ভোকাল কর্ড থেকে নানা ধরনের প্যাথোলজিক্যাল মুভমেন্ট হলো। এতক্ষণ কোনো প্যাথোলজি ছিল না, ভোকাল কর্ডে মাসেল টেনশন ছিল, এবার রিয়েলি প্যাথোলজি স্টার্ট হলো, মানে সেখানে নডিউল, পলিপ, এই জাতীয় কোনো রকম প্রবলেম স্টার্ট হতে আরম্ভ করলো। এই নডিউল পলিপের প্রসঙ্গ যখন এলো, গলায় যদি আমার নডিউল বা পলিপ হয়, তাহলে সেই সমস্যাটা সাধারণভাবে বুঝবেন কি করে মানুষ, কি কি সমস্যা হয় সেখান থেকে? দেখুন, যদি কারোর যদি নর্মাল ভোকাল কর্ডের কোনো সমস্যা হয় এবং সেটা যদি রিভার্সিবল হয়, তাহলে ইউজুয়ালি 6 সপ্তাহের মধ্যে সবটা ইমপ্রুভ করে যাওয়ার কথা। কারোর 6 সপ্তাহের মধ্যে ভয়েসের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, শর্টটা ভেঙে একদম ওইভাবেই রয়ে গেছে, তার মানে দেয়ার ইজ সামথিং ইজ ইন দি ভোকাল কর্ড। আচ্ছা, মানে প্রথম হচ্ছে স্বর ভেঙে যাবে, স্বর তো ভাঙবেই, স্বর ভাঙবে, কথা বলতে অসুবিধা হবে, সে বিষম খাবে, খেতে গেলে বিষম খাবে, হয়তো এটা হতে পারে, তার প্রচন্ড অ্যাসিডিটি এত বেশি হচ্ছে সে তার ঢোক গিলতেই অসুবিধা হচ্ছে, গলার মধ্যে কাঁটা কাঁটা বীজ যেটা হতে থাকবে, আবার সাথে পুরো ফ্যাঁস ফ্যাঁসে থাকবেই, লোকেই বুঝতে পারবে তোমার তো স্বর চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা একটা লং টার্ম, মানে 6 সপ্তাহ বেশি, 2-3 মাস ধরে আছে, তাহলে তো ডেফিনেটলি ভোকাল কর্ডের সমস্যা তো আমাদের একটা সমস্যা, তাহলে তো দেখতে হবে ভোকাল কর্ডটা কি। তাহলে প্রথম যেটা করতে হবে, একজন ইএনটি যে ডাক্তারবাবু আছেন তার সঙ্গে আগে কথা বলে আগে ভোকাল কর্ডটাকে আগে একটা দেখতে হবে যে ভোকাল কর্ডটা কি। ভোকাল কর্ডে কোনো এন্ডোস্কোপি বা ল্যারিঙ্গোস্কোপি এগুলো করে বা স্ট্রোবোস্কোপি এগুলো করে আগে ভোকাল কর্ডটাকে আগে দেখে নিতে হবে কর্ডে কিছু আছে কিনা, মানে নট নেসেসারিলি সবসময় কর্ডে যে শুধু বিনাইন লিশনই হবে, মানে সেটা ট্রিটেবল লিশন হবে নাও হতে পারে, সেটা হতে পারে এমন যেখানে ট্রিট করতে হবে, ট্রিটেবল সেটা, কিন্তু সেটা হয়তো ক্যান্সার। তাহলে আমাকে তো আগে দেখতে হবে যে গলার স্বরভঙ্গের কারণ কি। আচ্ছা, অনেক সময় এইখানে অনেক সময় হয়, ধরুন একটু গলাটা ভেঙে গেছে, আমরা যেটা আপনি বলছিলেন করলাম দুবার, বা
আমরা চিন্তাই করি না যে ইএনটির কাছে যাব বা স্পিচ থেরাপিস্টের কাছে যাব, হয়তো এমনি ডাক্তারের কাছে গেলাম, তারা একটা গলা বসার বা অন্যান্য ইনফেকশনের ওষুধ দিলেন, সেখান থেকে হয়তো কিছুদিন ভালো থাকলাম, চলে এলাম। তো এই জায়গাটা কি ক্ষতিকর হয়ে উঠতে পারে? এটা একটা সমস্যা, কারণ অনেক সময় অনেক যারা জেনারেল ফিজিশিয়ান আছেন তারা অনেক সময় এটাকে জাস্ট প্লেন ল্যারিঞ্জাইটিস বা ফ্যারিঞ্জাইটিসের কোনো এক্সটেনশন এটা ভেবে হয়তো মেডিসিন দিল। এখন প্রশ্নটা হচ্ছে এই মেডিসিনটারও একটা ওয়ার্ক টাইম আছে, সেটাও নিশ্চয়ই একটা ডোজ তাকে মেনে দেবে যে এই ডোজ এত দিনে এত ডোজ, এটা এতদিন ধরে চলবে, এরকম ভাবে ডোজ দেওয়া হবে, তার একটা ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে। এবার দেখা গেল সেই জোনের মধ্যে তার ট্রিটমেন্টে লাভ হচ্ছে না, কোনো কিছুই করেছে, আওয়াজটা কিন্তু তার পরিবর্তন হচ্ছে না, তার মানে তো কিছু একটা হয়ে রয়েছে। তাহলে সেটা সঙ্গে এটা কোনো রকম মানে সময় নষ্ট না করে এই সময় প্রথমেই আগে একজন ইএনটি ডাক্তারবাবুকে আগে এটাকে দেখানো উচিত। প্রথমে ইএনটি ডাক্তারবাবু না দেখে ক্লিয়ারেন্স না দিলে থেরাপির প্রশ্ন আসছে না। সেই জন্য প্রথমে আগে একটা ক্লিয়ারেন্স দরকার, যেটা কি জিনিসটা কি। এবং ভয়েস ক্লিনিকে একজন স্পিচ প্যাথোলজিস্ট কোয়ালিফাইড এবং তার সঙ্গে একজন ইএনটি সার্জন কোয়ালিফাইড, এই দুজনকে একসঙ্গেই থাকতে হয়। কোনো ভয়েস ক্লিনিক যেখানে একা একা হয় না এটা, কারণ ডিসিশন মেকিংটা দুজনকেই করতে হবে। কারণ এর ট্রিটমেন্ট দুভাবে হতে পারে, একটা রিহ্যাবিলিটেটিভ ট্রিটমেন্ট যেটা থেরাপিস্ট করছে, একটা হতে পারে এটা সার্জিক্যাল বা মেডিসিনাল ট্রিটমেন্ট যেটা ইএনটি সার্জন করছে। তাহলে এই দুজনকে একসঙ্গে এই ভয়েস ক্লিনিকে থাকতে হবে। কলকাতায় এরকম ভয়েস ক্লিনিক আছে এবং খুব ডেডিকেটেড ভয়েস ক্লিনিক আছে, যেখানে সমস্ত ইনস্ট্রুমেন্ট, একটা স্ট্রোবোস্কোপি, অ্যাকাউস্টিক অ্যানালিসিস, ভয়েসের অন্যান্য ধরনের সমস্ত অ্যানালিসিস, সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। এবং আমার ইনস্টিটিউটে তো পুরো ডেডিকেটেড ল্যাবই রয়েছে, ভোকাল কর্ডের যত কিছু ইনস্ট্রুমেন্ট থাকা সম্ভব আমার কাছে সব আছে। এবং এটা একটা ওয়ান অফ দ্য স্টেট অফ আর্ট ইনস্ট্রুমেন্ট, যেটা মানে ইনস্ট্রুমেন্টেশন আমার ল্যাবে আছে, কারণ আমারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্গানাইজেশন এবং এটা একটা টিচিং কলেজ, এখানে মাস্টার ডিগ্রি এবং আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইন অডিওলজি স্পিচ থেরাপি প্রোগ্রাম চলছে এবং এবছর থেকে পিএইচডি প্রোগ্রামও চালু হয়েছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। তো আমাদের এখানে একটা ডেডিকেটেড ল্যাব, ডেডিকেটেড টিচার্স সবাই রয়েছে। তো এখানে আমরা ওপিডিতে ভয়েস ক্লিনিক আলাদা করে করি এবং এখানে এই ধরনের যে প্রোটোকলগুলো আছে আমরা মেনটেন করি। যেখানে ভয়েসের প্রবলেম আছে সেখানে আমরা সমস্তগুলোকে পেশেন্টকে স্ট্রোবোস্কোপি করি, তাদের ভয়েস অ্যানালিসিস করি, করে কি আছে দেখার পরেই আমরা ডিসাইড করি কোন ধরনের ভয়েস থেরাপি রেজিমেনে যাব। আচ্ছা, খুব ভালো একটা তথ্য এই মুহূর্তে যারা শুনছেন তারা জানতে পারলেন যে আপনার প্রথম কথা একটা বিষয় একটু মাথায় রাখবেন, যে আপনার গলাজনিত কোনো সমস্যা হলে আপনি সরাসরি নাক কান গলা বিশেষজ্ঞ বা এই জাতীয় ইনস্টিটিউশনের কাছে চলে যান। এবং ডাক্তারবাবু যে ইনস্টিটিউশনের কথা বললেন সেটা কিন্তু কলকাতার কাছেই, বন হুগলিতে। তাই আপনি নির্ভাবনায়, সেক্ষেত্রে যেহেতু এটা সরকারি পরিষেবা, আপনার চিকিৎসার যে অত্যাধিক খরচ সেই জায়গাটাও আপনি অনেকটা একেবারে নিশ্চিন্তভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেতে আপনারা এইখানে পৌঁছে যান। আমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানতেন না, আর এখানেই ঠিক রেডিওর দরকার, যে রেডিওর মাধ্যমে আমরা কত প্রয়োজনীয় কথা জানতে পেরে যাই। যে কথা বলছিলেন এটা তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে কোনো গলার কোনো সমস্যা হলে আপনারা অন্য কোনো ডাক্তারের কাছে না গিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যে ওষুধ খাওয়ার কথা যখন এসে গেল, আমি একটা বিষয় একটু জানতে চাই, যে অনেক সময় আমরা এই সিজন চেঞ্জের সময় বলুন বা হয়তো গলার এর আগে ইনফেকশন হয়েছিল, তখন হয়তো ডাক্তারবাবু একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন বা অ্যান্টি অ্যালার্জিক দিয়েছিলেন। এবার সেটা অনেক ক্ষেত্রে আমরা অভ্যেস করে ফেলি, সিজন চেঞ্জের সময় অ্যান্টি অ্যালার্জিক নিজেই খেতে থাকি। এইটা কতটা ক্ষতিকর? এটা একদমই ক্ষতিকারক, কারণ একজন মানে চিকিৎসা বিজ্ঞানে সেলফ ডাইরেক্টেড মেডিসিনের কোনো গল্প নেই। কারণ এটার আমরা তো ওষুধটাকে আমরা রিলিফের জন্য ওষুধটা খাচ্ছি, কিন্তু আমরা এটা চিন্তা করছি না ওর কোনো সাইড এফেক্ট আছে কিনা। অনেক অ্যান্টিবায়োটিক্স, যেটা আপনি অ্যাজিথ্রোমাইসিনের কথা বললেন, এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক্স মানে সে কিন্তু অ্যান্টিবায়োটিক্স মানে ভেতরের যে বায়োলজিক্যাল যে অর্গানিজমসটা আছে সেটাকে কিন্তু সে ক্ষতি করবে, মানে ব্যাকটেরিয়াল ফ্লোরাগুলোকে কিন্তু সে নষ্ট করবে। এবং দেখা যাচ্ছে যে অনেক দরকারি ব্যাকটেরিয়াল ফ্লোরাও কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো নষ্ট করছে। এবং কিছু কিছু ব্যাকটেরিয়ার জন্য এইটা রেজিস্ট্যান্সও হয়ে যাচ্ছে। আপনি ধরুন ক্রনিক্যালি এটা খেয়ে যাচ্ছে, এর মধ্যে দরকারই নেই, কিন্তু আপনি ওই ওষুধটা অ্যাবিউজ করছেন, তাহলে ওই ওষুধটা আর পরে কোনো কাজ হবে না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখা গেল এটা অ্যান্টিবায়োটিক নেবারই দরকার ছিল না, এটা ভাইরাল। তো ভাইরাল ডিজিজে তো আর অ্যান্টিবায়োটিক লাগবে না, অ্যান্টিবায়োটিক তো শুধু ব্যাকটেরিয়াল ডিসঅর্ডারের জন্য লাগবে। তাহলে একটা ভাইরাল ফ্লুতে আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে করবেনটা কি? তার মানে এটা আপনি সেকেন্ডারি ইনফেকশন কমানোর জন্য খেতে পারেন, অথবা আপনি বেকার খেলেন, অ্যাজ এ প্ল্যাসিবো হিসেবেই কাজ করছে। এমনি অসুখটা সেলফ লিমিটিং ছিল, আপনি সেটাকে আবার অ্যান্টিবায়োটিক খেলেন, খেয়ে নর্মাল ব্যাকটেরিয়াগুলোকেও মারলেন। আচ্ছা, মানে হয়তো 2-3 দিন একটু গলার যত্ন করলে কমে যেতেই পারত, সেলফ লিমিটিং ছিল। কিন্তু সেই সেলফ লিমিটিং
সামথিংটা আপনি যেহেতু ভাইরাল আপনি না বুঝে ওষুধটা খেয়ে ফেললেন। আর একটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো খাওয়া যায় না। বেশ কিছু রেসপিরেটরি ডিজিজ আছে বা কিছু ধরনের পেটের কিছু কিছু অসুখ আছে যেখানে অ্যান্টিবায়োটিকগুলো অনেক সময় চলে না। সেই জন্য একজন ডাক্তারবাবু, কোয়ালিফায়ার একজন ডাক্তার, সেটা যে কোনো জেনারেল ফিজিশিয়ান হোক বা কোনো ইএনটি সার্জন হোক, কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, কোয়ালিফাইড কোনো লোকের পরামর্শ ছাড়া, লাইসেন্সিয়েট কোনো ডাক্তারবাবু ছাড়া কোনো সেলফ মেড বা সেলফ ড্রিভেন মেডিকেশন যারা ইউজ করছেন, এটা কিন্তু প্রচণ্ড ভুল বিষয় এবং এটা উচিতই নয় করা। আমি এরকম পেশেন্টও দেখেছি যারা মুঠো মুঠো স্টেরয়েড খাচ্ছে, মানে ভোকাল করে তাকে হয়তো কোনো সময় ডাক্তারবাবু বা কোনো ওষুধ দিয়েছেন হয়তো এই ভোকাল কর্ডের এই সমস্যার জন্য, এবার দেখা যাচ্ছে যখনই তার গলা ধরছে তখন সে আর ডাক্তারবাবু কাছে যাচ্ছে না, সে ওষুধগুলো খেতে থাকছে। এটা মাথায় রাখতে হবে, স্টেরয়েডের কিন্তু ট্রিমেন্ডাস সাইড এফেক্ট আছে। স্টেরয়েড যতটা ভালো কাজ করে, দরকারের সময় যতটা ভালো স্বাদ দেয়, ততটাই কিন্তু সে কিন্তু ক্ষতি করতে পারে, ইনক্লুডিং কার্ডিয়াক ক্ষতি। অতএব সেটা কিন্তু মাথায় রেখে ওষুধ নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ওষুধই নিজে থেকে খাওয়া উচিত নয়। ওষুধের দোকানে গেলাম, আমার এটা মনে হলো, আমি খেয়ে ফেললাম, বা কোনো একটা আগের প্রেসক্রিপশনের সঙ্গে এখন আমি মিলিয়ে নিলাম, সেই রোগটা সেই সময় ছিল, এখন অন্য কিছু হয়তো হয়ে আছে, আমি কি করে জানলাম সেটাই আমার আবার হচ্ছে। অতএব এই বিষয়গুলো থেকে কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন। আপনি একটা কথা বারবার প্রথম থেকে বলছেন যে পেট অ্যাসিডিটি, এইটার সঙ্গে গলার খুব অঙ্গাঙ্গি জড়িত। পেটের প্রসঙ্গ যখন এলো, এখনকার ছেলে মেয়ে সবার মধ্যেই ওবেসিটির একটা সমস্যা, খুব সাধারণ সমস্যা। আবার মেয়েদের ক্ষেত্রে যদি দেখি, সেখানে ধরুন পিরিয়ডের নানান সমস্যা, পিসিওডি বা অনেক সময় এন্ডোমেট্রিওসিস। আর সবার ক্ষেত্রে যেটা কম বেশি আছে সেটা হলো স্ট্রেস। এইগুলোর সঙ্গে কি গলার কোনো সম্পর্ক আছে? প্রচন্ডভাবে সম্পর্ক আছে। এটা একটা আলাদা বিষয়, যেখানে গ্যাস্ট্রোএন্টারোলজি, যেখানে পুরোপুরি ভোকাল কর্ডকে ডিস্টার্ব, মানে একটা ইনফ্লুয়েন্স করে। কিভাবে ইনফ্লুয়েন্স করে গ্যাস্ট্রোলজিক্যাল পার্টগুলো? একটা হচ্ছে আমাদের যে অ্যাসিডিটি, এর দুটো পার্ট। একটা মেনলি হচ্ছে একটা ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স, যেটা ভোকাল কর্ডে এসে অ্যাসিডিটি, মানে একটা গলায় কিছু আটকাচ্ছে, গ্লোবাস সেন্সেশন ফেন্সেশন হচ্ছে, এগুলো হচ্ছে। আর একটা হচ্ছে অ্যাসিডিটি যেটা হার্ট বার্ন, বুক জ্বলছে মনে হবে, একটা পেটে খেলাম একটা চোয়া ঢেকুর, বুক জ্বলছে। ভোকাল কর্ডটা যদি আমি দেখি, দেখো পাইরিফর্ম ফসার উপর একটা প্যাচিডার্মিক ফেজ আছে, একটা প্যাচিডার্ম, একটা অদ্ভুত একটা লাল লাল একটা রেডিস, একটা অদ্ভুত একটা আচরণ হয়ে রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না অ্যাসিডিটি, ফুলে ফুলে আছে, কিছু রিঙ্কিজিডিমা হয়ে আছে, এরকম। তো এই ফিচার্সগুলোকে আমরা বলি প্যাচিডার্মি। এরকম প্যাচিডার্মিক ফিচার্স দেখলে বোঝা যাবে যে একটা অ্যাসিডিটি হচ্ছে। এবার তার হয়তো লং টার্ম অ্যাসিডিটি হচ্ছে। সেই লং টার্ম অ্যাসিডিটি অনেকগুলো কারণ আছে। একটা অ্যাসিডিটির কারণ হতে পারে যে সেটা কোনো অর্গ্যানিক কারণ, সেটা হতে পারে স্টমাকে বা কোথাও কিছু হয়ে আছে, ফেগাসের মুখে কোনো ইনফেকশন হয়ে আছে। এছাড়াও অনেকগুলো সার্জিক্যাল কারণ আছে। কারোর হয়তো অ্যাসিডিটিটা একটা ইন্টেস্টিনাল কোনো ডিস্টারবেন্সের জন্য আছে। ইভেন ইট ক্যান বি এ ক্যান্সার অলসো। তাহলে তো আমাকে এটা করতে হবে। এবং আরেকটা কারণ আছে জিইআরডি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার, যেটাকে আমরা বলি স্টিয়াটোসিস। ফ্যাটি লিভারে অনেকগুলো গ্রেড আছে। তো লিভারে কোনো ক্ষতি, প্যাঙ্ক্রিয়াসে কোনো ফ্যাট আছে বা কিছু একটা সমস্যা হয়ে রয়েছে, তাহলে তো একটা ডাক্তারের পরামর্শ প্রয়োজন। তাহলে এই অ্যাসিডিটিটাকে আমরা অনেক সময় আটকাচ্ছি না, কারণ অ্যাসিডিটির দুটো পার্টকেই আটকাতে হবে, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্ট, একটা পেপসিনের পার্ট। এই দুটো পার্টকেই কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। আমরা শুধু যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওই প্রোটন পাম্প ইনহিবিটর একটা করে, ওই এখন যে সমস্ত প্রাজোল গ্রুপে যে সমস্ত ওষুধগুলো আমরা খেয়ে ফেললাম, ভাবলাম আমরা এটা কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছি, তাহলে তো কনস্টিপেশন হবে। অতএব এইগুলোর সবই সাইড এফেক্ট আছে। অ্যাসিডিটিটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা ভোকাল কর্ডের ক্ষতি করে এবং ভোকাল কর্ডকে হোর্স করে। তার জন্য সর্বপ্রথম একজন ইএনটি সার্জনকে দেখানোর কথা। যদি ইএনটি সার্জন মনে করে যে এটা প্রিভেন্টিভ, কিছুটা স্পিচ থেরাপির রোল আছে, সেখানে স্পিচ থেরাপিস্টের কাছে আসবে। যদি দেখা যায় যে না, এটা একটা পুরো একটা জিআই এন্ডোস্কোপি করে দেখতে হবে, এটা অন্য কোথাও কিছু, বা কোলোনোস্কোপি করে দেখতে হবে, এটা পেটের অন্য কোনো জায়গা থেকে কিছু হচ্ছে কিনা, তাহলে একদম গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের প্রয়োজন আছে পরামর্শ নেওয়া। কারণ এটা তো ক্রমশ বাড়বে, তাহলে তো ক্ষতি আরও বাড়বে, আমি তাহলে ফেলে রাখবো কেন? অতএব অ্যাসিডিটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর স্ট্রেস বা পিসিওডি, এই জাতীয় যে সমস্যা, পিসিওডি বা এগুলো কিন্তু বেসিক্যালি এগুলো ডাইরেক্টলি যে ভোকাল কর্ডকে ডিস্টার্ব করছে তা নয়, ইনডাইরেক্টলি এগুলো করছে। পিসিওডির সঙ্গে একটা হরমোনাল ডিস্টারবেন্স আছে। হরমোনের যদি একটু এদিক ওদিক হয়, সেখানে ভোকাল কর্ডের যে মিউকাসের চেহারাগুলো, শ্লেষ্মার ঝিল্লিগুলোর চেহারাগুলো পাল্টাবে। সিমিলারলি যদি কারুর অ্যাংজাইটি বা স্ট্রেস হয়, স্ট্রেস হওয়া মানেই সে বেশি অ্যারাউজড হচ্ছে, মানে তার রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম যেটা ব্রেনে আছে, সেটা কিন্তু খুব ফাস্ট র্যাপিড অ্যাকশন করছে। এর ফলে কি হচ্ছে, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা প্রয়োগ হচ্ছে। অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের অ্যাসিডগুলোকে জেনারেট করছে। এই অ্যাসিড জেনারেট করার জন্য কিন্তু সবসময় একটা রিফ্লাক্স হচ্ছে। যেরকম একটা উদাহরণ আমি একটু আগে বলছিলাম, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আইবিএস। আমি প্রচুর মানুষের মধ্যে দেখে একটা অ্যাংজাইটি ডিপ্রেশন একটা জায়গা রয়েছে, এবং তারা কিন্তু আইবিএসটাকে কন্ট্রোল না করে দিনের পর দিন তারা ওই প্রোটন পাম্প ইনহিবিটর খেয়ে চলেছে।
তারা যদি আইবিএস এর ট্রিটমেন্ট কোনোভাবে করে, কোনো সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কোনো একটা সাইকিয়াট্রিক হালকা কোনো অ্যান্টি অ্যাংজিওলাইটিক বা অ্যান্টি ডিপ্রেশন নেয়, তাহলে কিন্তু ইমপ্রুভ করে যেত চেহারাটা। কিন্তু এটা ধরা পড়েনি, তারপরে তারা কিন্তু লং টার্ম ওই পিপিআই খেয়ে যাচ্ছে। মানে গ্যাস বা অম্বলের ওষুধ যেটা বলি আমরা। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা কেন এত ফাস্ট ফুড খাবো, এটাকে আমাদের বন্ধ করতে হবে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই কথাটা তো মাথায় রাখতে হবে। আমরা সবসময় স্পাইসি খাবার খাচ্ছি, আমরা নিশ্চয়ই খাবো সেগুলো, আমি খেতে বারণ করছি না, কিন্তু সেটা যদি প্রতিনিয়ত হয়, আমি যদি বিরিয়ানি ম্যানিয়াক হয়ে যাই, সকাল বিকেল আমি বিরিয়ানি খাচ্ছি, তাহলে তো এই প্রবলেমগুলো হবে। তার মানে খাবার ওপরও লাগাম আনতে হবে। অর্থাৎ আপনার যে প্রতিদিনের জীবনযাত্রা, সেইখানে একটা যদি আমরা রুটিনে বেঁধে ফেলতে পারি, যদিও এটা অত্যন্ত শক্ত কাজ, তাহলে সব দিক থেকেই অনেক কিছু রোগ আপনি আটকে দিতে পারবেন। আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি কথা বলতে বলতে। যদি খুব সহজে যে কোনো মানুষের ক্ষেত্রে বলেন, একটু গলাটাকে ভালো রাখার উপায় কি, ভয়েসটাকে ভালো রাখার জন্য ঘরোয়া কিছু টোটকা যেমন আমরা বলি না, সেই জাতীয় যদি কিছু প্রথমত হচ্ছে আমি গলার যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমি এতক্ষণ যেটা বলেছি সেটা সবটাই এই গলা ভালো রাখার কথাই বলেছি। আমি বলবো যে যদি আমরা কথা বলি, যদি আমরা প্রফেশনালস হই, মাথায় রাখতে হবে আমাদের ভোকাল কর্ডের যে ব্যবহারটা অপটিমাম করতে হবে। আমরা যে কাজটা নিয়েই আমরা কাজ করি, ধরুন আমরা একটা যন্ত্র দিয়ে আমি কাজ করি, সেই যন্ত্রটাকে তো আমরা ক্যালিব্রেট করি, আমরা ঠিকঠাক করে রাখি, সেই যন্ত্রটাকে আমরা তো হারিয়ে নষ্ট হয়ে যাবে এটা চাইবো না। তেমনি ভোকাল কর্ড যন্ত্রটা যারা বাচিক শিল্পী বা যারা গায়ক গায়িকা, তাদের জন্য একটা বেস্ট জায়গা, বা প্রতিটা মানুষের জন্যই ভোকাল কর্ড কথা বলার জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা। যারা ধরুন টিচার, যারা প্রফেশনাল ভয়েস ইউজার, তারা প্রত্যেকেই কিন্তু এই স্বরের উপর বেস করে তারা জীবিকা নির্বাহ করছে। তাহলে এই ভোকাল যন্ত্রটাকে ভালো রাখার জন্য কথা খুব পরিমিত বলা, চিৎকার চেঁচামেচি অত্যধিক না করা, ঠান্ডা লাগলে বা কোনো প্রবলেম হলে ডাক্তারের পরামর্শ নেওয়া, নিজে থেকে মেডিসিন না খাওয়া, হাইড্রেট করা। ভোকাল কর্ডকে 4 থেকে 4 লিটার জল প্রতিদিন 15-20 মিনিট বা আধ ঘন্টা অন্তর অন্তর একটু একটু করে খেয়ে যাওয়া, যাতে ভোকাল কর্ডটা ভিজে থাকে। আমাদের এমন কিছু স্মোকি এনভায়রনমেন্ট, নোংরা জায়গার মধ্যে থাকা, ধুলো ধোঁয়া ঢুকছে, স্মোক, অ্যালকোহলিক্স, এইগুলো থেকে দূরে থাকা, লাইফস্টাইলটাকে ঠিক রাখা যাতে অ্যাসিডিটি বা অন্যান্য জিনিসগুলো না হয়। সকালে একটু ব্যায়াম, একটু হাঁটা, ব্রিস্ক ওয়াক, এবং সেটা যদি আধ ঘন্টা বা 45 মিনিট কেউ যদি খুব ঘাম জড়ানো হাঁটে, তাহলে কিন্তু সমস্ত বডিটাই রিজুমিনেটেড হবে, হরমোনসগুলোও ঠিক থাকে। এছাড়া নিজে থেকে কোনো মেডিসিন নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমি বলবো একটু লো নোটে কথা বলা, স্পেশালি ফর সিঙ্গার্স, একটু লো নোটে কথা বলা, একটু নিচের দিকে কথা বলা। আর একটা হচ্ছে যে আমরা যখন কথা বলছি, সেই কথাটা একটু দম নিয়ে বলছি, একদমে সব শেষ করে ফেলতে হবে এটা নয়, দম ধীরে কথা বলা। দম নিয়ে ধীরে কথা বললে ভোকাল কর্ডের যে সাইকেলসগুলো একটু আগে বলছিলাম, এই ডিফারেন্ট সাইকেলসগুলো যে টাইমিংটা, এটা খুব সমান্তরালভাবে হয়। আমি যদি একদমে কথা বলতে থাকি, ওই টাইমিংগুলো চেঞ্জ হয়, তাহলে ভোকাল কর্ডে অটোমেটিক স্ট্রেস হয়। অ্যাংজাইটি থেকে দূরে থাকতে হবে। অ্যাংজাইটির জন্য যদি মনে হয় মেডিটেট করতে পারেন, নিজেরা একটু 5-10 মিনিট বসতে পারেন, একটু নর্মাল বড় বড় ব্রিথ নিতে পারেন, শ্বাস নিয়ে বড় করে ছাড়া। এটা আপনি গান শুনতে শুনতে করতে পারেন, এগুলোকে বলা হয় মাইন্ডফুলনেস বেস থেরাপি। মাইন্ডফুলনেস খুব একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, এটাও আমরা অনেক সময় ইউজ করি ভোকাল কর্ডকে ভালো রাখবার জন্য। যদি আমাদের ব্রেন স্ট্রেস কম থাকে, আমরা যদি রিল্যাক্সেশন করতে থাকি, তাহলে কিন্তু ভোকাল কর্ডের উপরেও কিন্তু চাপ কম আসবে। নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া, ডিপ ব্রিদিং এক্সারসাইজেস। আর গার্গেল না ভেপার নেওয়া, কোনটা সাজেস্ট করবেন? ভোকাল কর্ডের জন্য সবসময়ই ভেপার, কারণ গার্গেল তো ভোকাল কর্ডে তো পৌঁছচ্ছেই না, জল তো ওপরই থাকছে, প্লাস সেখানে রিস্ক থাকছে কোনো সময় হয়তো জল লিক করে হয়তো শ্বাসনালীতে ঢুকে গেল বা কিছু হয়ে গেল, রিস্ক থাকছে। প্লাস ওটা ফ্যারিংসের জন্য ঠিক আছে, কিন্তু গার্গেল তো ল্যারিংসে, ভোকাল কর্ড তো অনেক নিচে, ওখানে তো পৌঁছবেই না। সবসময় তো স্টিম, কারণ শ্বাস যখন নিচ্ছি তার সঙ্গে যখন আমি স্টিমটা ইনহেল করছি, সেটা ওই ফোর্সেই ভোকাল কর্ডে গিয়ে পৌঁছচ্ছে এবং ময়েস্টনিং এফেক্ট দিচ্ছে। সেটা কি শুধু স্টিম নাকি তার সাথে কোনো ওষুধ, বা অনেক সময় আমরা ঘরোয়া বলি না নুন জল, এইরকম? নুন জল বা কর্পূর দিয়ে দেওয়া যেতে পারে, তবে আমি সবসময় প্রেফার করি প্লেন স্টিম। অনেক সময় বিভিন্ন ওষুধও আছে যেগুলো মিউকুলাইটিক এজেন্ট হিসেবে বা ভোকাল কর্ডের কিছু কিছু স্টিমুলেন্ট হিসেবে কাজ করে, বাট আমি কিন্তু এটা অ্যাজ এ স্পিচ থেরাপিস্ট আমি সাজেস্ট করি না, কারণ আমি সাজেস্ট করি প্লেন স্টিম। প্লেন স্টিম 2 বার বা 3 বার 5 থেকে 10 মিনিট যদি প্রপার ওয়েতে যদি কেউ মুখ দিয়ে বা নাক দিয়ে বা দুটো অর্গানকেই আমরা যদি ইউজ করলাম, করে আস্তে আস্তে নিচ্ছি, 5-10 মিনিট ধরে নিচ্ছি, 2-3 বার নিচ্ছি, তাহলে কিন্তু কাজ হয়ে যায়। আমরা যদি নর্মাল লেভেলও যদি আমরা দিনে প্রত্যেকটা মানুষই যদি একবার করে স্টিম নিয়ে রাত্রিবেলা শুই, তাহলেও কিন্তু ভোকাল কর্ডে ঝট করে কোনো ইনফেকশন আসতে চাইবে না, কারণ ভোকাল কর্ডটা সবসময় ওয়ার্মড হয়ে থাকছে। অনেক ধন্যবাদ
এরকম সুপরামর্শ দেবার জন্য। আজকের মতো আমাদের ডাক্তারি পরামর্শ এখানেই শেষ করতে হবে, কারণ সময় শেষ। আপনারা এভাবেই মহিলা মহল এবং মহিলাদের আসরের সঙ্গে থাকুন। এতক্ষণ ডাক্তারি পরামর্শ অনুষ্ঠানে স্টুডিওতে ছিলেন অধ্যাপক চিকিৎসক ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, অডিওলজি এবং স্পিচ থেরাপি বিভাগীয় প্রধান, আলিয়াভাজাং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসএবিলিটি রিজিওনাল সেন্টার, কলকাতা, বনহুগলি।